রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আইনের খসড়া অনুমোদন, সাবেক আইজিপি সহ ৮ কর্মকর্তাকে কারাগারে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ, বললেন ফখরুল। বিগত সরকারের হত্যা লুটের শাস্তি দাবি। সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪। সহপাঠী নিহতের জেরে জাবিতে ব্লকেট কর্মসূচি। বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ২ ঘণ্টা পর ঢাকা টাঙ্গাইলে যান চলাচল স্বাভাবিক। আসছে রমজানের সব পণ্যের দাম সহনীয় থাকবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। টিসিবিতে ৪০ টাকায় মিলছে ৩ কেজি আলু। গাজায় প্রাণহানি প্রায় ৪৪,০০০, লেবাননে ২ শতাধিক শিশুর মৃত্যুর দাবি ইউনিসেফের। ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারে বাধা এরদোয়ানের। এবং নারীদের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির, বয়সভিত্তিক দল নিয়ে কাজ করতে চায় নাজমুল আবেদিন ফাহিম। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। নতুন আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের জন্য বিদেশ থেকে বিচারক নিয়োগ করা যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ নিয়ে বিকেলে সচিবালয়ে ব্রিফিংকালে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে 20টি সংশোধনী আনা হয়েছে। আরও জানান, দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এর সকালে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেখানে বেশ অনেক ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টাতে পলিটিক্যাল কনোটেশন আছে, তো আমার মনে হয় জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কেউ হাউমাউ করে কেঁদেছেন, কেউ আবার ছিলেন চুপচাপ, একেবারেই নির্বিকার। কোনো কোনো আসামি কিছুটা উত্তেজিত ছিল, কেউ আবার ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে বসেছিলেন আদালতের কাঠগড়ায়। কদিন আগেও মামুন, জিয়া আর জসিমের মতো প্রবল পরাক্রমশালী যারা ছিলেন হাসিনার সরকারকে টিকিয়ে রাখার বিশ্বস্ত হাতিয়ার, তাদেরই বিচার হচ্ছে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশদাতা ছিলেন এসব কর্মকর্তারা। পরে সাবেক আইজিপি সহ ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাত্র 3 মাস আগেও পুলিশ প্রধান হিসেবে নিরাপত্তা প্রোটোকল নিয়ে হুইসেল বাজিয়ে যিনি দাপিয়ে বেড়াতেন সারা দেশ, আজ তিনি শুধুই একজন আসামি। একজন জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশদাতা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অন্যজন শেখ হাসিনার আমলে সারা দেশে গুম খুনের মূল পরিকল্পনাকারী বরখাস্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। এছাড়া ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে পুলিশের 6 কর্মকর্তাকে। তারা হলেন বরখাস্তকৃত ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, গোয়েন্দা পুলিশ ডিবির ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম।
বেলা 11টার দিকে তাদের নেওয়া হয় এজলাসে। শুরুতে মামলায় পক্ষভুক্তির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর জুলাই আগস্টে নিরাপরাধ ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশনা চান। শুনানি নিয়ে আদালত আগামী 19 ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19 ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। পরে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন আয়নাঘরের সঙ্গে জিয়াউলের কোনো সম্পৃক্ততা ছিল না। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। গত 27 অক্টোবর 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 8 পুলিশ কর্মকর্তাকে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমান 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রূপনগর থানায় করা শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে একাধিক মামলায় নতুন করে আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু সহ 8 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আনিসুল হককে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন। এই মামলায় 10 দিন রিমান্ড চায়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কামাল আহমেদ মজুমদারকে সোনার দেখায় মিরপুর 25-10-24, জুনায়েদ আহমেদ পলককে সোনার দেখায় 302 এর মামলা। আনিসুল হক, হাসানুল হক ইনু, জলিল মাতাব্বর পল্টন 25-9-24, দীপুমণিকে সোনার দেখায়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না। বুধবার ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙিনায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জানান, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে, তার দায়ে শেখ হাসিনা সহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফখরুল। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, আমরা যুক্ত হব তার সাথে। আরিফ, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন একটু জানান আমাদেরকে। ফয়সাল ঠিক 4:30টার দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মিরপুর সড়কে একটি রণক্ষেত্র তৈরি হয়। আমরা ধাওয়া পাল্টা দেওয়া দেখতে পেয়েছি। এখানে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং সেনা সদস্যরাও উপস্থিত হয়েছেন, তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। আর এখানে এখন আপনারা দেখছেন যে সেনা সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে, সেনা সদস্যদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আর এখানে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যে এই সড়কে যে যান চলাচল, এটি যাতে জীবনমান বা মানুষের যে চলাচল, এটি যাতে স্বাভাবিক পর্যায়ে চলে, সেই লক্ষ্যে আবার শিক্ষার্থীদের সড়ক ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন পুলিশ সদস্যরা। আর আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, তারা বলছেন যে এই ঘটনার যে সূত্রপাত, সেই ঘটনা সম্পর্কে আমরা একটু জানতে চেয়েছিলাম। কয়েকজন শিক্ষার্থীদের আমাদেরকে জানিয়েছেন যে সিটি কলেজের থেকে ঢাকা কলেজের একটি বাসে
অপ্রীতিকর কোনো ঘটনা বা বাসের মধ্যে ডিল ছোড়া এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই আজ কিছুক্ষণ আগেই কিন্তু 30-35 মিনিট আগেই কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা মিরপুর মহাসড়কে নেমে আসে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ আবার টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সব কিছুই ব্যবহার করেছে। এখন হচ্ছে সিটি কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা ক্যাম্পাসে চলে গিয়েছে, কিন্তু ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা আছেন তারা এখনও সড়কে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যে তাদের সাথে এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে বা উভয় পক্ষের সাথে মনোমালিন্য যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো যাতে না ঘটে বা ভবিষ্যতে যাতে উভয় পক্ষের মধ্যে যাতে স্থায়ী একটি সমাধান হয়, সেই সমাধানের বিষয়গুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তুলে আনছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে অতীত ঢাকা কলেজ এবং সিটি কলেজ উভয় পক্ষের মধ্যে কিছু ছোটোখাটো বা ত্রুটিপূর্ণ কিছু আচরণ বা মনোমালিন্য বিষয়ক কিছু বিষয় কিন্তু তারা এই ধরনের বিষয়ের কারণে এই ধরনের ঘটনা অতীত তৈরি হয়েছে বা আজও তৈরি হয়েছে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে বা এই ধরনের ঘটনা হয়, সেক্ষেত্রে আমার ঢাকা কলেজের শিক্ষা যে দুই পক্ষ সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের মধ্যে আবার ঢাকা কলেজের প্রতিনিধি হিসেবে কিন্তু কয়েকজন এখানে এসেছেন, কয়েকজন এসে এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা প্রতিনিধি দল এখানে এসেছেন তারা আবার পুলিশ এবং সেনা সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছেন। তারা বলছেন তারা বলছেন যে উভয় পক্ষই যদি উভয় পক্ষের সাথে একটি সমঝোতা বা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঝামেলা না হয়, ভবিষ্যতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে দৃষ্টি রাখার জন্য যদি এই ধরনের একটি স্থায়ী সমস্যার সমাধান করা যায়, তাহলে উভয় পক্ষই কিন্তু শান্তিপূর্ণ বা উভয় পক্ষই কিন্তু এখানে উভয় পক্ষই কিন্তু এখানে শান্তিপূর্ণ একটি পরিবেশ। আপনারা দেখছেন যে সিটি কলেজের আপনারা দেখছেন যে ঢাকা কলেজের একটি গ্রুপ কিন্তু এখানে আবার আরও একটি অংশের সাথে যুক্ত হয়েছে। আর আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাইবো যে আসলে আজ যেই সংঘর্ষ বা যে ঝামেলা হয়েছে, আমরা আসলে এই ঝামেলাটা মূলত কি কারণে হয়েছে বা কেন করতে পারে যে ঝামেলা হয়েছে। আচ্ছা, এখানে যে মিছিলটি আপনারা দেখেছেন এটা হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা খণ্ডকালীন একটি মিছিল নিয়ে কিন্তু আবার ঢাকা কলেজে আরও একটি অংশের সাথে যুক্ত হয়েছে। তবে আরও একটি বিষয় জানিয়ে রেখে সেটা হচ্ছে এখন যে মিরপুর মহাসড়ক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান ত্যাগ করে কিন্তু এখান থেকে সরে গিয়েছেন, অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু চলে গিয়েছেন। তবে এখানে প্রতিনিধি পর্যায়ে বা উভয় পক্ষের প্রতিনিধি পর্যায়ে সেনা সদস্য এবং পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কথা বলছেন। তারাও চেষ্টা করছেন যে যাতে এই ঘটনাটি আর বড় না হয় বা দীর্ঘায়িত না হয়, যত দ্রুত সম্ভব এই ঘটনাটি সমাধান করা যায়, সেই লক্ষ্যে কিন্তু আবার তারা উভয় পক্ষের প্রতিনিধির সাথে এখন কথা বলছেন। আর একটু বিষয় জানিয়ে রেখে যখন 4:30টার দিকে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের ঢাকা কলেজ এবং হচ্ছে সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা যখন 4:30টার দিকে মিরপুর সড়কে নামে, তখন এখানে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তৎক্ষণাৎ আবার পুলিশের অবস্থান আমরা দেখতে পেয়েছি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব, আমরা একটু জানার চেষ্টা করব মূলত এই যে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে আজকে যে সংঘর্ষ, এটি মূলত কি কারণে হয়ে থাকতে পারে আপনার কাছে মনে হয়? এর সংঘর্ষের মূল কারণ হচ্ছে যে তারা আমাদের অস্তিত্বের প্রতি আঘাত এনেছে। তারা আমাদের কলেজ বাস দুটি বিজয় 71 এবং হচ্ছে সংঘশীল এই দুটি বাসের মধ্যে আক্রমণ করে বাসের কাচ ভাঙে, বাসের ড্রাইভার সহ যারা শিক্ষার্থী ছিল তারা আহত হয়। এর প্রেক্ষিতে আমরা গেছি সিটি কলেজের সাথে একটু গ্যাঞ্জামের মতো হয়। তারপরে আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন।
নুডলস খান। বিরতির পর আবার স্বাগত সংবাদে। শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্স প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন, গণমাধ্যমে গত 16 বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা দেখতে হবে। প্রেস সচিব বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে এবং কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে, কিন্তু কারো কাজের স্বাধীনতা খর্ব করা হবে না বলেও জানান প্রেস সচিব। কে কিভাবে জার্নালিজমটা করেছেন এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। Excellence in quality. নির্বাচন বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের নেতৃত্বে ইসির প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচন কমিশন সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে। তারা আগে নির্বাচন করেছেন, ভবিষ্যতেও করবেন। কি বিষয়ে মনোযোগ দেয়া দরকার এবং অগ্রাধিকার দেয়া দরকার সে মতামত নেওয়া হয়েছে। আরও জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে, এবং একই সাথে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নির্বাচনী দায়িত্ব পালন করে তারা যাতে আরো ওই সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত হওয়া 10 নাম নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, নবনিযুক্ত এই অনুসন্ধান কমিটির সদস্যরা আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইসি পুনর্গঠনে অনুসন্ধান কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 8 দফা দাবি পূরণের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে 53 ব্যাচের শিক্ষার্থীরা। দাবিগুলো পূরণে প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। ব্লকেট কর্মসূচি পালন করতে সকাল 6:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ 8 দফা দাবির সমর্থনে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। এতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আফসানা মৃত্যুর ঘটনাকে প্রশাসনের ব্যর্থতা বলছেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পরে অটো ঠিক কতটা জোরে চলে, আমাদের অটোগুলো ঠিকঠাক মতো কোনো প্রশিক্ষণ নাই।
48 ঘন্টার মধ্যে দাবিগুলো পূরণের অগ্রগতি না দেখা গেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সিসিটিভি ক্যামেরা বসানোর কথা, তদন্ত কমিটির কথা, সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো, আসলেও আগালো কিনা, সেগুলো আমরা আজকে 4টার সময় মোমবাতি মিছিল নিয়ে ভিসি স্যারের সাথে দেখা করব। কেন একটা বাসাবাড়ির মতো জায়গায় এখনো পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার করা হয়নি, যেখানে সব সুযোগ সুবিধা আছে, সেখানে 3টা স্টেক হোল্ডারকে আমরা দাবি করতেছি, সেই জায়গা থেকে আমাদের আন্দোলন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে আফসানার নিহত হওয়ার পর ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন, সার্বিক নিরাপত্তা সহ 8 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর দয়াগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযানে গিয়ে হামলার মুখে পড়ল ট্রাফিক পুলিশ। একজন সার্জেন্টের উপর হামলা ও গেন্ডারিয়া থানায় ভাঙচুরও করেছেন অটো চালকরা। সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় অটোরিকশা বন্ধে গতকাল নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। সকালে দয়াগঞ্জে অভিযানে গেলে হামলা চালান চালকরা। পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে জানিয়েছেন ওয়ারির ডিসি সালেউদ্দিন। হাইকোর্টকে আমরা বলি সে ইনপোর্ট বন্ধ করে দিক, ব্যাটারি ইনপোর্ট বন্ধ করতে পারে না, সে কি কারণে আমাদেরকে হয়রানি করে রাস্তার মাঝে পুলিশ দিয়ে? আমাদের ব্যাটারি খুলে নেওয়া হয়, টাকা দাবি করা হয়, মানে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এখানে সকালে ট্রাফিক অবৈধ রিকশার বিরুদ্ধে মামলা দিচ্ছিল। তারা কতিপয় দুষ্কৃতিকারী আমাদের ট্রাফিক সার্জেন্টের উপর হামলা করেছে, আমাদের ওসির উপর হামলা করেছে। আকস্মিক হামলার যারা এর সাথে জড়িত হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করব ও চিহ্নিত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। দুদকের তলবে কর্ণপাত করছে না আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা। মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্ট অন্তত অর্ধশত ব্যক্তিকে ডাকা হলেও সাড়া মেলেনি। দুদক বলছে তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাচ্ছে অভিযুক্তরা। ফলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে দুদকের আইনি কোনো বাধা থাকবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সারা বাংলাদেশে আস্তে আস্তে বিদ্যুতের কারণে পরিবর্তন। টানা 9 বছর ধরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। বিদ্যুৎ খাত থেকে 2 হাতে হরিলুট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গেল 2 সেপ্টেম্বর তলব করেছিল তাকে, কিন্তু হাসিনা সরকারের পলাতক এই প্রতিমন্ত্রী দুদকের ডাকে সাড়া দেননি। ধীর গতি হয়েছিল। একইভাবে শরীফ আহমেদের বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাকালে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে সম্পদ পাচারের অনুসন্ধান চলছে। গত 30 অক্টোবর তাকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ করা হয়, তবে তিনিও আসেননি। দুদকের তথ্য বলছে গত আওয়ামী সরকারের 2 ডজনেরও বেশি মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় দুদকে ডাকা হয়, কিন্তু তারা কেউ আসেননি। তলবে না আসার ফলে তাদের দুর্নীতির বিষয়ে বক্তব্য নেই বলে ধরে নিবে সংস্থাটি। দুদকে অনুসন্ধানকারী কর্মকর্তা তার শুনানির জন্য উপস্থাপনের জন্য চিঠিপত্র প্রেরণ করেন। সেই মোতাবেক তার বক্তব্য অথবা তার অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য শোনা হয়। তারপরে উনি না আসেন, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার কোনো বক্তব্য নেই। দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন, তলবে না আসা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলে মামলা করতে পারে দুদক। কালে ডাকে, তাহলে সেই ব্যক্তি যদি হাজির না হয় তাহলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তার করে তার বক্তব্য নিতে পারবে, রিমান্ডে নিতে পারবে, রিমান্ডে নিয়ে তার বক্তব্য নিতে পারবে। কাজে সেই ব্যক্তি হাজির হওয়াটা হচ্ছে তার নিজের বিষয়টা পরিষ্কার করা। সংস্থাটি জানিয়েছে নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সড়ক হোক নিরাপদ,
নিশ্চিত হোক পথ চলা। ট্রাফিক আইন ও সিগন্যাল জানুন এবং মেনে চলুন। আবার স্বাগত সংবাদে। গাজীপুরের জিরানীবাজার এলাকায় বাস চাপায় এক নারী শ্রমিক নিহতের গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তারা জানান, সকালে কারখানায় উপস্থিত হওয়ার জন্য বের হলে মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপরেই বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। শুল্ক কমানোয় রমজানের সব পণ্যের দাম সহনীয় থাকবে, এমনটি জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে টিসিবি ভবনের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি না আসা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন হাই হতাশ, তখন সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে টিসিবির মাধ্যমে আলু, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে টিসিবির কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, বাজার সহনীয় রাখতে বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে। কেউ যেন পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য টিসিবির কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি। উপদেষ্টা বলেন, পণ্য আমদানিতে ভারত, পাকিস্তান, চীন দেখা হবে না। সব দেশের সঙ্গে উদার বাণিজ্য নীতি অব্যাহত রাখবে সরকার। আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। কম দামে পণ্য পেয়ে স্বস্তির কথা জানান সাধারণ মানুষ। সরকারের কাছে দাবি জানান এরকম কার্যক্রম অব্যাহত রাখার। কম দামে দ্রব্যমূল্য পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে। বাজারে গেলে তো বেশি দাম লাগতো। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম, সেই তুলনায় আমরা টিসিবি থেকে পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। আমাদের মতো যারা লোকজন এরা যেন সবসময় পায় এরকম। নতুন পণ্যের সরবরাহ বাড়লে দ্রুতই বাজারে স্বস্তি ফিরবে, এমন প্রত্যাশার কথাও বলেন সাধারণ মানুষ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। অবকাঠামো উন্নয়ন করে নারীদের বিপিএল আয়োজনের কথা ভাবছে বিসিবি। এদিকে নারীদের বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার কথা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় নারী সিরিজের জন্য স্পন্সর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার গ্রুপের পণ্য সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।